আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা। তোমাদের আজকে এসএসসি পরীক্ষা রসায়ন সম্পন্ন হয়েছে। তো তোমরা অনেকেই কিন্তু ইন্টারনেটে পুরো প্রশ্নের সমাধান খুঁজে বেড়াচ্ছ, স্পেশালি সিকিউ। অনেকেই কিন্তু সমাধান খুঁজে পাচ্ছ না, তোমাদের ইচ্ছা করতেছে যে সমাধানটি একটু দেখি যে কিরকম মার্কস এসেছে। তো যাই হোক, তোমাদের জন্য নিয়ে এসেছি ঢাকা বোর্ডের এমসিকিউ প্লাস সিকিউ দুইটারই সমাধান, সম্পূর্ণ সমাধান। তো আমি প্রথমে আসলে সৃজনশীল পার্টটা নিয়ে আলোচনা করব, এরপর আসলে আমি তোমাদের জন্য এমসিকিউ আসলে কম বেশি সবাই যে কোনো সোর্স থেকে পেয়ে যাও। তারপর আমি এমসিকিউটা লাস্টে রাখছি, জাস্ট মার্ক করো, এটা আমি এক্সপ্লেন করবো না, বাট সিকিউটা আমি একটু ছোট, মোটামুটি ছোট করে এক্সপ্লেন করে যাব। তবে হ্যাঁ, আমি কিন্তু অনেক ভাস্ট এক্সপ্লেন করবো না, জাস্ট মিনিমাম যতটুকু একটা এসএসসি ক্যান্ডিডেটের বুঝতে যতটুকু লাগবে আমি ঠিক তো ওইভাবেই আসলে এক্সপ্লেন করবো। তো তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের পুরো জার্নি জুড়ে তোমাদের সামনে যতগুলো পরীক্ষা আছে সেই পরীক্ষার সাজেশন ক্লাস, তারপর হচ্ছে সলভ ক্লাস, সবকিছু কিন্তু থাকবে। এছাড়াও তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে আসলে একটা বোর্ডের খাতা কিভাবে মার্কিং করা হয়, কিরকম লিখলে কিরকম মার্কস আসে, মানে কোন জিনিসটা বাদ দিলে বা একটা সিকিউতে কি জিরো দেয় নাকি কিছু মার্ক আসে। তো এই যাবতীয় নিয়ে আমরা কিন্তু একটা কন্টেন্ট নিয়ে আসবো। সো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখো। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমেই তোমাদের যেই শর্ট কোশ্চেনগুলো, এই শর্ট কোশ্চেনগুলো আসলে মোটামুটি খুব অল্প করে তোমরা ছোট করে লিখবা। তো আমি জাস্ট একটু বলে দিচ্ছি যে আসলে এখানে বলছি কি, প্রথম কোশ্চেনটা যে কে পরমাণুটির মানে পটাশিয়াম পরমাণুটির সর্বশেষ ইলেকট্রনটি 3D অরবিটালে প্রবেশ না করে 4s-এ গমন করে কেন। তো এটা তোমরা সবাই জানো যে আসলে শক্তির অরবিটালের শক্তির পার্থক্যের জন্য আসলে আগে গমন করে। তো কার কার আগে গমন করবে, মানে কোনটাতে আগে গমন করবে, যার শক্তি কম, যে অরবিটালের শক্তি কম সেইটাতেই কিন্তু আগে গমন করবে। তো এটা সিম্পলি তোমরা লিখে ফেলবা যে 3D অরবিটাল, আর এটা হচ্ছে 4s, এটা 8s না, 4s অরবিটালে যায় কারণ 4s অরবিটালের শক্তি 3D অরবিটালের চেয়ে কম। আর আমরা জানি আউফবাউ নীতি অনুসারে যার শক্তি কম, যেই অরবিটালের শক্তি কম, ইলেকট্রন সেটাতেই আগে যাবে। শেষ। ওকে, তো এরপরে আসি যে H2O যৌগকে পোলার সমযোজী যৌগ কেন বলা হয়। তো এইটাও কিন্তু তোমরা জানো, মোটামুটি কোশ্চেনগুলো, শর্ট কোশ্চেনগুলো কিন্তু খুবই প্রেডিক্টেবল এবং সহজ আসছে, একদম ইজি আসছে। ঠিক আছে, তো আমি বলবো যে পানি অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা হাইড্রোজেনের চেয়ে বেশি, মানে পানিতে অক্সিজেন থাকে, হাইড্রোজেন থাকে। তো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অবশ্যই হাইড্রোজেনের থেকে অনেক বেশি। তারপর হচ্ছে তাই বন্ধন ইলেকট্রন অক্সিজেনের দিকে বেশি আকৃষ্ট হয়। আচ্ছা, বন্ধন ইলেকট্রনগুলো কিন্তু অবশ্যই আমাদের যে সমযোজী বন্ধনে বন্ধন ইলেকট্রন জোড় থাকে, এই ইলেকট্রন জোড়টা কিন্তু অক্সিজেন মানে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার দিকে আকৃষ্ট হবে। ফলে এক পাশে আংশিক ঋণাত্মক চার্জ, এক পাশে আংশিক ধনাত্মক চার্জ ক্রিয়েট হবে, এতে করে কিন্তু একটা পোলারিটি সৃষ্টি হবে। আর এই জিনিসটাই কিন্তু এইটাই কি চাইছে যে যৌগকে পোলার সমযোজী যৌগ কেন বলে। তো ফার্স্ট অফ অল এটা সমযোজী যৌগ, এরপর কিন্তু এটা একটা পোলার সমযোজী যৌগ গঠন করবে। ঠিক আছে, তো এটা খুবই সিম্পল, এটা তোমরা সুন্দর করেই লিখতে পারছো আশা করি। তারপরে কোশ্চেনটা হচ্ছে জারণ সংখ্যা বের করো। খুবই সহজ, এটা একটা জারণ সংখ্যা বের করা আমরা জানি যে দেখো এটা সিম্পলি K2, কে এর আমরা পটাশিয়ামের জানি কত 1। কেন 1 এটা সবাই জানো যে বাইরে শক্তি স্তর একটা ইলেকট্রন থাকে, সেই জন্য 1। সিআর এর কত, সিআর এর আমরা জানি না, সেই জন্য সিআর এর কত ধরবো এক্স, আর পাশে আছে 2, সেই জন্য 2, আর অবশ্যই কে এর পাশে 2 থাকবে। আর অক্সিজেন তো আমরা সবাই জানি যে -2, তাহলে -2 × 7, তাহলে কত হবে বলো তো, এই যে ক্যালকুলেশন করে +6, আনসার হবে +6। আমি ক্যালকুলেশন আর এক্সপ্লেন করবো না, খুবই স্বাভাবিক। আচ্ছা, তারপরে আসি যে সোডিয়াম সালফেটের সেমি মোলার দ্রবণ বলতে কি বুঝো। তো সোডিয়াম সালফেটের সেমি মানে কি, সেমি মানে হচ্ছে 0.5, ডেসি মানে কি, ডেসি মানে হচ্ছে 0.1। এটা কিন্তু তোমরা বারবার পড়ে আসছো। সো সোডিয়াম সালফেটের সেমি মোলার দ্রবণ বলতে আসলে প্রতি লিটারে, ঠিক আছে, প্রতি লিটারে 0.5 মোল সোডিয়াম সালফেট দ্রবীভূত থাকে, এইটাকেই কিন্তু আসলে বুঝায়। এই লাইনটা যদি লিখে দাও মোর দেন এনাফ। ওকে, তাহলে হচ্ছে মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে চুন ব্যবহার করা হয় কেন। আচ্ছা, আমরা জানি মৌমাছির কামড়ে মানে মৌমাছির ইয়েতে কি থাকে, ফর্মিক অ্যাসিড, ওইটা কিন্তু একটা অ্যাসিড। ঠিক আছে, ওই অ্যাসিড যখন আমাদের শরীরে অ্যাপ্লাই করা হয়, এরপর আমরা স্বাভাবিকভাবে কি আনবো, ক্ষার আনবো, কারণ আমরা জানি অ্যাসিড ও ক্ষার রিয়াকশন করে প্রশমন বিক্রিয়া হবে, পানি উৎপন্ন হবে এবং লবণ উৎপন্ন হবে, তো জিনিসটা প্রশমিত হবে। তাই অবশ্যই আমরা কি ব্যবহার করব, মৌমাছি কামড়ালে অবশ্যই আমরা চুন ব্যবহার করব, কারণ একটা মেইন কথা, চুন হচ্ছে ক্ষার, এইটুকু বললেই শেষ। ওকে, তারপর হচ্ছে সাম্যাবস্থায় সকল উভয়মুখী বিক্রিয়া চলমান থাকে। এটা খুবই স্বাভাবিক যে সাম্যাবস্থায় সকল বিক্রিয়া চলমান থাকে, বিক্রিয়া কিন্তু থেমে থাকে না, কিন্তু এমন একটা পর্যায়ে চলে যায় যে বাড়েও না কমেও না, বাড়েও না কমেও না, কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু গতিশীল থাকে, গতিশীল কিন্তু কন্টিনিউয়াসলি এদিকে যাচ্ছে, এদিকে আসতে কিন্তু কোনো দিকেই কিন্তু
বাড়তেছেও না কমতেছেও না, সো ওভারঅল একটা সাম্যাবস্থা তৈরি হচ্ছে। তো এটাও আমরা, এটা খুবই সহজ আসলে, এই শর্ট কোশ্চেনগুলো খুবই অবভিয়াস আসছে, এটা মোটামুটি যারা পড়াশোনা করছো সবাই কিন্তু পারবা। আচ্ছা, এনে ধাতুকে ক্ষার ধাতু কেন বলা হয়? তো সোডিয়াম ক্ষার ধাতু, সিম্পল এইভাবে বলে দিবা যে সোডিয়াম আসলে ক্ষারধর্মী, কারণ হচ্ছে কি তোমার এটা সোডিয়াম অক্সাইড উৎপন্ন করে, এটা পানির সাথে রিয়েকশন করে সোডিয়াম অক্সাইড উৎপন্ন করে, এই জন্য এটা ক্ষারধর্মী। ঠিক আছে, আমি বেশি এক্সপ্লেন করতেছি না। ওকে, সো চলো আমরা সৃজনশীলে চলে যাই। তো সৃজনশীলগুলো কিন্তু একটু স্ট্যান্ডার্ড আসছে, মানে একদম খুব একটা সহজ আসছে তা বলবো না, স্ট্যান্ডার্ড, যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে। তো সমন্বয়করণ বিক্রিয়া কি, ক খ আমি আসলে খুব একটা এক্সপ্লেন করবো না, ক খ তোমরা একটু এই যে স্ক্রিনে আছে তোমরা দেখে নাও, ঠিক আছে? কারণ ক খ এক্সপ্লেন করতে গেলে আমাদের ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, তোমাদের এত সময় আমি নষ্ট করতে চাই না, তো আমি মূলত গ এবং ঘতে ফোকাস করব। আচ্ছা, তো দেখো, উপযুক্ত বিক্রিয়া সহকারে উদ্দীপকের বিযৌগ থেকে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানের প্রস্তুতি ব্যাখ্যা করো। আচ্ছা, তো রেকটিফাইড স্পিরিটের প্রধান উপাদান আমরা সবাই জানি ইথানল। সেই আবার এ যৌগের জারণে প্রাপ্ত বি একটি যৌগ, নতুন যৌগ যার জলীয় দ্রবণ উল্লেখযোগ্য খাদ্য সংগ্রহ হিসেবে পরিচিত। আচ্ছা, তো দেখো গতে আমাকে বলছে যে উদ্দীপক উপযুক্ত বিক্রিয়া সহকারে উদ্দীপকের বি যৌগ থেকে প্রাকৃতিক গ্যাস, আচ্ছা প্রাকৃতিক গ্যাস এটা কি CH4, প্রাকৃতিক গ্যাসের সংকেত আমরা সবাই জানি CH4। তো প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানের প্রস্তুতি, তো আমরা প্রথমেই বলবো কি বিযৌগ, বিযৌগ হচ্ছে কি তোমার ইথানোয়িক অ্যাসিড, সরি বিযৌগটা হচ্ছে হ্যাঁ আচ্ছা, আবার এ যৌগের জারণে প্রাপ্ত, হ্যাঁ ঠিক আছে। তো বি যৌগটা হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড। তো ইথানোয়িক অ্যাসিড থেকে আমরা প্রডিউস করব কি আমাদের যে মিথেনের মূল উপাদান, আচ্ছা প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন। তো মিথেন যে প্রডিউস করব কই থেকে? ইথানোয়িক অ্যাসিড থেকে। তো ইথানোয়িক অ্যাসিডের সাথে প্রথমে আমরা NOH রিঅ্যাকশন করাবো, NOH রিঅ্যাকশন করা কি উৎপন্ন হবে? আমার এই যৌগটা উৎপন্ন হবে। এই যৌগের সাথে দেন আবার যদি আমি NOH রিঅ্যাকশন করাই তখন গিয়ে আমি কি পাবো? CH4। এটা কিন্তু বইয়ের রিঅ্যাকশন, তোমরা আশা করি সবাই এটা করছো, সো আমি আর খুব বেশি এক্সপ্লেন করলাম না। তো গ আমাদের হইলো। তারপর হচ্ছে উদ্দীপকের এই যৌগ থেকে একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রস্তুত করে এর অসম্পৃক্ততার পেছনে একটি পরীক্ষা উপস্থাপন করো। আচ্ছা ঠিক আছে, তো চলো প্রথম কথা হচ্ছে, এটা তো গ তো হইলই, প্রথম কথা হচ্ছে আমার এই যৌগ থেকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রস্তুতি। অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি? কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, তারপর হচ্ছে তোমার ট্রিপল বন্ড থাকতে পারে, তাই না? তো এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রস্তুত তো করতেই হবে, আবার এটা পরীক্ষা করে দেখাইতে হবে। তো খুবই সিম্পল, যে এই যৌগ থেকে এই যৌগটাকে, এটা আমরা দেখছিলাম যে রেকটিফাইড স্পিরিটের মূল উপাদান আমরা সবাই জানি। তো এটার সাথে এই প্রভাবকগুলোর উপস্থিতিতে তুমি যদি রিঅ্যাকশন করো তাহলে কি পাবা? তুমি C2H4 পাবা। ঠিক আছে, দেন C2H4 কে আমরা কিভাবে অসম্পৃক্ততা প্রমাণ করব যে এটাতে কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে কিনা? এইটা আমরা ব্রোমিন দ্রবণ দিয়ে পরীক্ষা করব। কিভাবে? ব্রোমিন পানি যোগ করলে ইথিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে, মানে ইথিনটা ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ব্রোমিন জলের বাদামি রং বিলীন করে দেয়। এইটাই কিন্তু আসলে অসম্পৃক্ততা পরীক্ষা। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে এরপরে কোশ্চেন হচ্ছে নিম্নোক্ত ওকে ক খ সমযোজী বন্ধন তো আমরা সবাই পারবো, এটা আমি আর বললাম না, তোমরা একটু দেখে নাও। তারপর হচ্ছে কি নিয়ন অন্য মৌলের সাথে যৌগ গঠন করে না কেন? আচ্ছা, নিয়ন অন্য যৌগের সাথে কেন করে না? কারণ আমরা জানি নিয়ন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। আর নিষ্ক্রিয় গ্যাস কেন? কারণ হচ্ছে নিয়নের যে বাইরের শক্তি স্তর এটা কমপ্লিটলি ফিল্ড থাকে, তো তার আর কোনো আদান প্রদানের প্রয়োজনও পড়ে না, চাহিদাও থাকে না। সেই জন্য আমরা সুন্দর করে বলে দিব যে নিয়ন আসলে কোনো যৌগের সাথে, মানে অন্য মৌলের সাথে যৌগ গঠন করে না। আচ্ছা, উদ্দীপকের এই কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় করো। তো খুবই স্বাভাবিক, গতিবেগ নির্ণয়ের আমরা সূত্র জানি। আচ্ছা, আমি স্লাইডে লিখে রাখছি, কারণ কি আমি যদি লিখে করতে যাই তাহলে কিন্তু অনেক সময় লাগতো। সো তোমরা আমার স্লাইডের লিখাতেই প্রথমে ফোকাস করো না, আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করো, তারপর তুমি স্লাইডে যাও, তোমার আরো ফাস্ট হবে জিনিসটা। ঠিক আছে, তো আমরা সবাই জানি যে আসলে যা যা দেওয়া আছে। তারপরে হচ্ছে কি MVR = NH/2 এই ফর্মুলাটা কিন্তু আমরা সবাই জানি। তো এখান থেকে আমি সিম্পলি ভি এর ভ্যালু বের করবো। ক্যালকুলেশনটা ঠিকঠাক মতো করতে পারলে তোমার আনসার এত আসার কথা। ঠিক আছে, এইখানে আসলে কোনো ভুল হবে না, আমরা জানি। ক্যালকুলেশনটা ঠিক মতো করবো, আর অবশ্যই n এর ভ্যালু কিন্তু 3। কেন বলো তো? এই যে 1 2 3, ঠিক আছে, না সরি, এইখানে বলছে উদ্দীপকের এই কক্ষপথে, হ্যাঁ এই কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনটির গতিবেগ। তাহলে হচ্ছে এটা তো নিউক্লিয়াস, এটা কিন্তু আবার ভুলেও শক্তি স্তর ভাইবো না। তাহলে 1 2 3, ঠিক আছে, তাহলে n এর ভ্যালু হবে কত?
3, ঠিক আছে, এটা খুবই সিম্পল। তারপর আসি ঘতে, যে উদ্দীপকের পরমাণু মডেলটি, তো এই পরমাণু মডেলটা আসলে কার? বোরের পরমাণু মডেল। তো বোরের পরমাণু মডেল আসলে আধুনিক রসায়ন, অতি গুরুত্বপূর্ণ, এটা তোমরা যদি বানায় লিখো তাও কিন্তু মার্কস পাই যাবা। তো আমি কয়েকটা পয়েন্ট হচ্ছে এখানে দিয়েছি তোমাদের জন্য, তোমরা চাইলে পরীক্ষায় আরও অ্যাড করতে পারো। এখানে সিম্পলি বেসিক কিছু পয়েন্ট দিয়েছি, যে ইলেকট্রনের নির্দিষ্ট শক্তিস্তর সম্পর্কে ধারণা পাওয়া যায়, হাইড্রোজেনের বর্ণালীর ব্যাখ্যা পাওয়া যায়, পরমাণুর স্থায়িত্বের ব্যাখ্যা পাওয়া যায়, তারপর হচ্ছে আধুনিক কোয়ান্টাম স্তরের ভিত্তি স্থাপিত হয়েছে, ঠিক আছে। তো এই 4টা পয়েন্টও যদি দাও তোমাকে 4-এ 4 দিয়ে দিবে, এছাড়াও আর 2-একটা তুমি লিখতে পারো চাইলে, কোনো সমস্যা নেই। বা এগুলো একটু হালকা এক্সপ্লেন করে দিলে ওটা ভালো, একটু বড় হবে, বাট এইটুকুও যদি লিখো তুমি কিন্তু মার্কস পেয়ে যাবা। আচ্ছা, তারপরে আসি যে আইসোটোপ কি, ঠিক আছে। আইসোটোপ কি আমরা সবাই জানি, এটা আমি এক্সপ্লেন করবো না। তাহলে CaCl2 একটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট যৌগ। আচ্ছা, এইটা একটু বলবো আমি, দেখো CaCl2 একটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট যৌগ কেন? কারণ দেখো এই যে CaCl2 এটা যখন আমি ভাঙবো তখন কি হবে, ক্যালসিয়াম 2+ এবং Cl-Cl2-। তো এদের মধ্যে আসলে খুবই শক্তিশালী স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল ক্রিয়া করে। দ্যাট ইজ ওয়াই এইটাকে আমার ভাঙতে, আমি গলাবো কিভাবে, এটাকে ভাঙতে হবে, সেপারেট করতে হবে। ভাঙতে আমার অনেক বেশি কি লাগে, তাপ লাগে। এই যে এত বেশি তাপ লাগে, সেই জন্যই কি এটার গলনাঙ্ক মানে উচ্চ গলনাঙ্ক। গলনাঙ্ক মানে কি, যেই তাপমাত্রা এটা গলতে শুরু করে, তো গলতে শুরু করে মানে আমার ভাঙতে হবে, তার মানে কি এটা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। আচ্ছা, এরপরে আসে DY4। এখন এইটাতে আসার আগে আমরা একটু চলে যাই যে ABD XY এগুলো আইডেন্টিফাই ভাই তোমরা পারবা, আমি এটা এক্সপ্লেন করতেছি না। এইটা পর্যায় সারণীর একেবারে সিম্পল, যে পর্যায় সারণী জীবনে দেখছে একবার সেও মোটামুটি এগুলো আইডেন্টিফাই করতে পারবে। তো ABD XY আইডেন্টিফাই করলা। এবার আসি যে বলছি কি DY4 যৌগে পরমাণু সমূহের বন্ধন গঠন প্রক্রিয়া তুমি ব্যাখ্যা করবা। তাহলে কি ডিটা হচ্ছে DY4 মানে কি CCl4, ডি হচ্ছে কার্বন, ওয়াই হচ্ছে কি ক্লোরিন। তাহলে CCl4 এর বন্ধন ডেফিনেটলি প্রথম কথা হচ্ছে সমযোজী বন্ধন গঠন করবে। তো সমযোজী বন্ধনে তুমি এক্সপ্লেন করে দিবা যে কার্বনের বাইরের শক্তি স্তরে কি 4টা লাগে, আর ক্লোরিনের যোজনী তার সেই দিকে, এই দিকে ক্লোরিনের যোজনী আবার 1। এই জন্য কার্বনের 4টা ইলেকট্রন মানে বাইরের 4টা ইলেকট্রনের সাথে বন্ড করার জন্য আমার 4টা ক্লোরিন লাগবে, কারণ একটা ক্লোরিন একটা করে নিবে। তাহলে কি ওরা সুন্দর করে সমযোজী, দুইজনই কি শেয়ার করতেছে আদান প্রদান মানে আয়নিক, আর শেয়ার করতেছে মানে কিন্তু এটা আসলে কি হয়ে যায়, ওইটা কিন্তু আসলে তোমার সমযোজী বন্ধন হয়ে যায়। তো এখানে তুমি আরেকটা কাজ অবশ্যই করবা, সেটা হচ্ছে আমি যদি ফিগারটা দেখাই নাই, তুমি সুন্দর করে কিন্তু ফিগারটা দেখাই দিবা। এটা হচ্ছে কার্বনের বাইরের শক্তি স্তর, এখানে একটা, এই ফিগারটা কিন্তু তোমরা অবশ্যই দেখাই দিবা। Cl এই ফিগারটা কিন্তু না দেখাইলে তোমরা মার্কস অবশ্যই তুমি 1 মার্ক বা 2 মার্ক কম পাইতে পারো, কারণ যদিও বলে নাই যে ফিগার দাওই, বাট এরপরও তুমি যদি ফিগারটা দাও 4-4 শিওর পাবা। আর ফিগার না দিলে কোনো টিচার কাইন্ড অফ তোমাকে 1 দিতেও পারে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি পর্যায় সারণীতে আয়নীকরণ শক্তি ও পারমাণবিক ব্যাসার্ধ বিপরীত ক্রমে পরিবর্তিত হয়। আচ্ছা, এইটা আসলে খুবই অবভিয়াস একটা কোশ্চেন আসছে, স্ট্যান্ডার্ড এবং সহজ, মানে প্রেডিক্টেবল। এই সব কিছুই কিন্তু আসলে প্রেডিক্টেবল কোশ্চেন আসছে। এগুলো তোমরা যারা একটু বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে একটু সাজেশন বেস পড়াশোনা করছো তারাও কিন্তু কমন পেয়ে গেছো। তো আশা করি সবার পরীক্ষাই ভালো হয়েছে। আচ্ছা, তো আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমি কি বলবো, সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্লোরিন আছে। তো সোডিয়ামের বাইরের শক্তি স্তরে 1টা ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের বাইরের শক্তি স্তরে 2টা ইলেকট্রন, ক্লোরিনের বাইরের শক্তি স্তরে 7টা ইলেকট্রন। তো সেক্ষেত্রে সোডিয়ামকে মানে সোডিয়ামের 1টা ইলেকট্রন সরাইতে খুব বেশি কাজ করা লাগবে না, কারণ তার একটু যদি স্ট্রাকচারটা খেয়াল করো, আমি শুধু বাইরের শক্তি স্তরটা, নিউক্লিয়াসের সাথে এই একটা ইলেকট্রনের আকর্ষণ খুবই নগণ্য, এবং পাশাপাশি সে যদি একটা ছেড়ে দিতে পারে তাহলে কিন্তু তার জন্য অনেক সহজ হয়ে যায় নিষ্ক্রিয় হয়ে যাওয়া, মানে নিয়নের মতো হয়ে যাওয়া। তো তার জন্য এটা খুবই সহজ। সো এটা সে ইজিলি ছেড়ে দিবে। এরপরে হচ্ছে ম্যাগনেসিয়ামের বাইরে কি 2টা থাকে, যেহেতু 2টা চলে আসছে, একটু অ্যাট্রাকশন বল একটু হইলেও বাড়ছে। আবার ক্লোরিনে কি অনেক বেশি, 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এই 7টা যখন চলে আসছে সবাই মিলে একদম একাকার হয়ে নিউক্লিয়াসের সাথে বেশি আকর্ষণ করবে। এই বেশি আকর্ষণ করার ফলে ওর একটা ইলেকট্রন ভাঙতে ভাই অনেক কষ্ট হবে। পাশাপাশি আরেকটা রিজন আসছে, সেটা হচ্ছে 7টা ইলেকট্রন, সে আরেকটা হইলে কিন্তু সে নিঃস্ক্রিয় হয়ে যাচ্ছে, 18-র মতো স্ট্রাকচার ফর্ম করতে পারতেছে। দ্যাট ইজ ওয়াই সে আসলে কি করতে পারবে না বলতো, সে এখানে ওর একটা ইলেকট্রন সরানো অনেক বেশি কষ্ট। তো স্বাভাবিকভাবে ক্লোরিনের আয়নীকরণ শক্তি অনেক বেশি,
তারপর ম্যাগনেসিয়াম, তারপর সোডিয়াম। বিপরীত ক্রমে তুমি যদি স্ট্রাকচার খেয়াল করো, এই জিনিসটা তোমরা আশা করি সবাই জানো, একটা মাত্র ইলেকট্রন, ওদের আকর্ষণও কম, ওরা জিপও করবে কম, মানে জিপ করে না এই পরমাণুগুলা, জিপ করবে কম, সংকুচিত হবে কম। সেই জায়গায় ম্যাগনেসিয়াম কি দুইটা না, আরেকটু বেশি হবে। ক্লোরিন কি একেবারে বেশি, একদম জিপ করে ছোট হয়ে যাবে। তার মানে আকৃতির ক্ষেত্রে সোডিয়াম বড়, তারপর ম্যাগনেসিয়াম, তারপর ক্লোরিন। বিপরীত ক্রমে আয়নীকরণ শক্তি ক্লোরিনের সবচেয়ে বড়, তারপর ম্যাগনেসিয়াম, তারপর সোডিয়াম। ঠিক আছে, এই যে এখানের আনসারটা আমি তারপরও তোমাদের জন্য লিখে দিছি সুন্দর করে, তোমরা এইভাবে যদি লিখতে পারো একদম 4-এ 4 ইনশাল্লাহ। ওকে, সো চলো, আমি খুব তাড়াহুড়ো করে পড়াচ্ছি, ছোটখাটো ভুল হইতে পারে, ওটা যদি ভুল হয় আমি কমেন্টে দিয়ে দিব, সমস্যা নেই। উদ্দীপকের বিক্রিয়া সমূহ লক্ষ্য করো। মৌলার আয়তন কি এটা আমি বলবো না, আপেক্ষিক পরমাণুর ভর এককবিহীন এটাও আমি বলবো না, তোমরা একটু দেখে নাও, এইখানে ক আছে, এইখানে আছে খ, তোমরা আনসারটা একটু চেক করে নাও। আমি আসলে গ আর ঘতে ফোকাস করব। তো গতে বলছে কি, উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়ার প্রতিনিধিত্ব করে? তো ভাই 1 নং বিক্রিয়াটা হচ্ছে কি, A+O2। এ আমরা কি জানি, এখানে কি কোনো ক্লু দেওয়া আছে? হ্যাঁ, ক্লু দেওয়া আছে যে 16টি প্রোটন। তো 16টি প্রোটন মানে আমার জন্য খুবই সহজ, ইলেকট্রন সংখ্যা 16। 16 মানে কি বলতো, এটা হচ্ছে সালফার। তো সালফার প্লাস O2 SO2, এইটা কয় ধরনের রিয়েকশন হইতে পারে? প্রথম কথা হচ্ছে এটা একটা সংযোজন বিক্রিয়া, কারণ কি সোডিয়ামের সাথে অক্সিজেন একাকার হয়ে SO2 প্রডিউস হয়েছে, সো এটা একটা সংযোজন বিক্রিয়া, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা দহন বিক্রিয়া। কেন দহন বিক্রিয়া? কারণ যে কোনো কিছুর সাথে যদি অক্সিজেন দিয়ে তাকে পোড়ানো হয়, ওটাকে আমরা বলবো দহন বিক্রিয়া। ওটাকে আমরা কি বলবো? দহন বিক্রিয়া। এগুলো আশা করি তোমরা সবাই ছন্দের ছলে তোমরা পুরাটা জিনিস মুখস্থ করে রাখছো, ঠিক আছে? সো সালফার প্লাস O2 মিলে কি SO2 হবে, এটা একটা সংযোজন বিক্রিয়া, পাশাপাশি এটা কি একটা দহন বিক্রিয়া। তো কথা আমরা চলে যাই, এটা একটা সংযোজন বিক্রিয়া, এটা একটা দহন বিক্রিয়া। বিক্রিয়া অবশ্যই উল্লেখ করে দিবা, দেন উল্লেখ করে দিবা সুন্দর। এগুলো আসলে খুব সুন্দর গুছায় লেখা যায়, গুছায় লিখলে তুমি কিন্তু একদম 4-এ 3-এ 3, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলি উদ্দীপকে 2 নং বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপ ও চাপের বিখ্যাত কোশ্চেন একটা। এই কোশ্চেনেই সম্ভবত একজন বিখ্যাত টিচার ভুলভাল পড়াইছিল। আচ্ছা, যাই হোক, তো সাম্যাবস্থার উপর তাপ ও চাপের প্রভাব বিশ্লেষণ করো। তো আচ্ছা, তাপ ও চাপের, এখন দেখো তুমি বিক্রিয়াটা খেয়াল করো। বিক্রিয়ার প্রথম কথা হচ্ছে তাপের সাথে সম্পর্ক কি, এটা তাপ উৎপাদী নাকি তাপ হারি? ওকে, সো তাপ উৎপাদে কিনা, এটা কি ডেল এইচ এর ভ্যালু কি মাইনাস? ডেল এইচ এর ভ্যালু যেহেতু নেগেটিভ, তার মানে দিস ইজ একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাই না? আর যদি পজিটিভ থাকতো তো ওটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া হতো। যেহেতু তাপ উৎপাদী, ভাইয়া তাপ উৎপাদী মানে কি অলরেডি তাপ উৎপন্ন হয়, এইভাবেই তো মনে রাখবা, তাই না? তাপ অলরেডি উৎপন্ন হয়, তো এইটাতে তো যদি তুমি টেম্পারেচার আরো বাড়াইতে থাকো, তাহলে কি বিক্রিয়াটা কি সামনের দিকে অগ্রসর হবে নাকি নেগেটিভ দিকে, মানে পিছনের দিকে অগ্রসর হবে? অবশ্যই পেছনের দিকে অগ্রসর হবে, ঠিক আছে? এটা কিন্তু তোমরা সবাই জানো। এরপর আসি, তাহলে তাপের প্রভাব বুঝছো যে তাপমাত্রা আমি যত কমাইতে পারবো তাহলে এখানে এটা সুবিধাজনক, আর যদি বাড়াই তাহলে এটা নেগেটিভ দিকে, মানে শিফট বাম দিকে সাম্যাবস্থা শিফট করে। এইবার আসি চাপের প্রভাব। আচ্ছা, ঠিক আছে, তো চাপের প্রভাবে আসলে তোমাদের মোল সংখ্যা যে পার্থক্যটা সেটা বুঝতে হবে। মোল সংখ্যা আসলে বিক্রিয়াতে বেশি কোথায়? অবশ্যই বিক্রিয়কে মোল সংখ্যা বেশি। কিরকম? 2+1। তবে সাবধান, এখানে যদি দুইটাই গ্যাস আছে, সামহাও যদি একটা লিকুইড থাকতো এটা কিন্তু কাউন্ট করতো না, যে ওটা আসে নাই। আমি ভাবছিলাম ওরকম কোনো একটা কোশ্চেন এইবার আসতে পারে, আসে নাই। তাহলে বিক্রিয়কে হচ্ছে 2+1 3, আর উৎপাদে হচ্ছে 2। তার মানে আমি বুঝতেছি যে বিক্রিয়কে মোল সংখ্যা বেশি, বিক্রিয়কে মোল সংখ্যার যোগফল বেশি। তার মানে তুমি যদি চাপ বাড়াও, তাহলে অবশ্যই মোল সংখ্যা যেদিকে কম সেদিকে শিফট করবে, তাই না? এইভাবেই তো মনে রাখছি আমরা, মোল সংখ্যা যেই দিকে কম সেই দিকে শিফট করবে। তাহলে ডান দিকে মোল সংখ্যা কম না, উৎপাদে মোল সংখ্যা কম, তাহলে বিক্রিয়া কি, তুমি যদি চাপ বাড়াও তাহলে কি বিক্রিয়াটা সাম্যাবস্থা ডান দিকে শিফট করবে। আবার যদি চাপটা কমাও তাহলে কি বিক্রিয়া উল্টা দিকে শিফট করবে। তার মানে নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপ আমার এখানে অ্যাপ্লিকেবল। তাহলে কি আমরা ভালো বেশি উৎপাদ পাবো। ওকে, আচ্ছা, তো চলো আমরা 6 নং এ চলে যাই। আমি চাচ্ছি না ভিডিওটা খুব বেশি বড় হোক, কারণ তোমাদের সামনে পরীক্ষা আছে। তোমরা জাস্ট সলিউশনটা দেখো, একটু নিজের সাথে ঝালাই করে নাও যে কি অবস্থা, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আর কি, যে আমি কত পাবো। যদি তুমি 90+, 80+ পাও তাহলে শান্তি। আর যাদের পরীক্ষা বেশি খারাপ হয়েছে, অলরেডি আমি অনেকগুলো সিকিউ মিলাইছো, আমি বলবো যে তোমার যদি বেশি খারাপ হয়ে থাকে তুমি ভিডিওটা স্কিপ করো, তোমার আর মিলানোর দরকার নেই, কারণ তোমার খারাপ লাগবে। যা হয়ে গেছে তা হয়ে গেছে, ঠিক আছে? এইটা নিয়ে নতুন করে আর
কিন্তু ভাবার দরকার নাই ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তো এখানে 6 নাম্বার কোশ্চেনে বলছে যে যোগমূলক কি তোমরা জানো, এমজি একটি বিচারক, এটাও তোমরা পারবা। আমি একটু দেখাই দিচ্ছি, তোমরা একটু মিলায় নাও, স্ক্রিনের সাথে একটু মিলায় নাও, আমি এগুলো এক্সপ্লেন করবো না। আমি চলে যাচ্ছি হচ্ছে গতে। উদ্দীপকের পাত্র বি এর জবের অনুসংখ্যা নির্ণয় করো। তো ভাই অনুসংখ্যা বের করব, অনুসংখ্যা বের করার জন্য আমার কি লাগবে, মোল নাম্বার লাগবে। মোল নাম্বারটা যদি সামহাও বের করতে পারি দেন এটার সাথে আমি কম্পেয়ার করে বের করে ফেলতে পারবো। তো এখানে মোল নাম্বার বের করা খুবই সহজ। আমি কি জানি n ইকুয়ালস টু কি s ইন্টু ভি, মোল সংখ্যা আমি বের করে ফেলবো। s কি আমার ডিরেক্ট দেওয়া আছে 0.1 ইন্টু আমার ভি কত দেওয়া আছে 400 রে আবার লিটারে নিতে হবে, ঠিক আছে। 400 লিটারে নিলে আলটিমেটলি মোল সংখ্যা পাই যাবো। এরপর আসি মোল সংখ্যা যদি তুমি পাও দেন কি এক মোলে থাকে অ্যাভোগাড্রো নাম্বারের যেই এতগুলা অণু, তাহলে এত মোলে কত থাকে এটা তোমরা সিম্পলি ঐকিক নিয়ম যদি করো তাহলেই কিন্তু বের হয়ে যাবে, আনসারটা ম্যাচ করায় নাও। আচ্ছা, বিক্রিয়া সম্পন্ন হলে কোনটি লিমিটিং বিক্রিয়ক? তার মানে ভাইয়া দেখো লিমিটিং বিক্রিয়ক এটা আমরা আসলে বুঝবো কিভাবে। লিমিটিং বিক্রিয়ক আসলে সেই যার আসলে মানে তাড়াতাড়ি যার মূল নাম্বারটা সে মানে যে আসলে তাড়াতাড়ি পাত্রের মধ্যে দিছো তুমি, যে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এটা কিভাবে বের করবো, ওর লাগে 1 মোল ওর লাগে 2 মোল, তাহলে 2 মোল HCl লাগে, তাই না। তার মানে HCl এর মোল সংখ্যা কত 0.14, এটা তো আমরা উদ্দীপক থেকে বের করতেই পারবো। এবং Na2CO3 এর মোল সংখ্যা কত 0.04। তো আমরা দেখতেছি যে 1 মোলের জন্য লাগে 2 মোল HCl, তার মানে 0.04 মোল Na2CO3 এর জন্য দ্বিগুণ লাগবে HCl। তো এটা দ্বিগুণ করলে কত 0.04 ইন্টু 2, তো 0.08 এত লাগবে। এত কি আছে ভাই, এর থেকে অনেক বেশি আছে, এর থেকে অনেক কি আছে, অনেক বেশি আছে। তার মানে লিমিটিং বিক্রিয়ক কে আসলে Na2CO3। Na2CO3 আগে শেষ হয়ে যাবে, HCl কি প্রচুর প্রচুর পরিমাণে বাড়তি রয়ে যাবে, ঠিক আছে। লিমিটিং বিক্রিয়ক কি Na2CO3। ওকে, এরপরে হচ্ছে 7 নং কোশ্চেনে তোমরা ক খটা একটু দেখে ফেলো। এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ, ঠিক আছে, একটু দেখে ফেলো। আচ্ছা, এটা অনেকে না আমি একটু বুঝাই দিই। প্রশ্ন বিক্রিয়া একটি নন রেডক্স বিক্রিয়া, এটা অনেকেই না পারতে পারো, কারণ এটা অনেকেই বেসিকটা যাদের দুর্বল এটা হয়তো বা পারবে না। দেখো নন রেডক্স এটা কেন, রেডক্স বিক্রিয়া মানে জারণ বিজারণ বিক্রিয়া কখন হবে, যখন কি বলতো, যখন আসলে আমাদের জারণ সংখ্যা চেঞ্জ হবে, মানে উৎপাদের বিক্রিয়কের জারণ সংখ্যা চেঞ্জ হবে। বাট এখানে কি কোনো চেঞ্জ হচ্ছে, দেখো Cl যত আছে তত, H যত আছে তত, সোডিয়ামেরও কি যত আছে তত। তো ঠিক আছে, তো এখানে আসলে তোমার এটা একটা নন রেডক্স বিক্রিয়া, কারণ এখানে আসলে জারণ সংখ্যা চেঞ্জ হয় না, এবং এটা একটা সিম্পলি প্রশমন বিক্রিয়া। ওকে, আচ্ছা, তো এটা তোমরা বুঝছো, তাহলে এটা ক পারবা খ পারবা। আচ্ছা, গতে আসি যে উদ্দীপকের এক্স ও ওয়াই যৌগদ্বয়ের মধ্যে কোনটি অধিক সক্রিয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এক্স ও ওয়াই আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই কিভাবে করবা, দেখো এই রিয়েকশনগুলো কিন্তু ভাই তোমাদের বই থেকে আসছে, ঠিক আছে, এই রিয়েকশনগুলো কিন্তু কমন। তো এগুলো যে অনেক বেশি মানে এক্স ওয়াই আইডেন্টিফাইং এ তোমাদের সমস্যা হবে তা না, তারা একটু পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু জিনিসগুলো খুবই সহজ, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এক্স হচ্ছে এখান থেকে কি এক্স কি প্রডিউস হবে বলতো, আর এক্স এর সাথে এখানে এক্স এর সাথে আবার H2 রিয়েকশন করে ওয়াই প্রডিউস হবে। তো দেখো এই রিয়েকশনটা এক্সটা হচ্ছে আমার ইথাইন C2H2, ঠিক আছে, মানে হচ্ছে ট্রিপল বন্ড, ঠিক আছে, ট্রিপল বন্ড ইথাইন, আর এটা হচ্ছে ইথেন, ঠিক আছে, সি এক বন্ধন মানে সিগমা বন্ধন। একটা বন্ধন মানে কি, এখানে সিগমা বন্ধন, 3টা বন্ধন মানে একটা সিগমা 2টা পাই বন্ধন, তাই না। আচ্ছা, তো এবার কোনটি অধিক সক্রিয়, এটা সিম্পলি আমার দিকে তাকাও, আমি তোমাকে বুঝাই দিচ্ছি। সিগমা বন্ধন তোমরা সবাই জানো অনেক শক্তিশালী, সিগমা বলে না, সিগমা মেল মানে কি অনেক শক্তিশালী পুরুষ, ঠিক আছে। তো সিগমা বন্ধন ভাঙতে অনেক কষ্ট, কিন্তু পাই বন্ধন মানে কি ভাঙাটা খুব সহজ, ইজিলি সে ভেঙে যায়। তার মানে এই যে বাইরে থেকে যখন একটা অ্যাটম আইসা ওরে অ্যাটাক করবে, পাই বন্ধন অ্যাটাক করে ভেঙে ফেলবে, অন্য মৌল আইসা যুক্ত হয়ে যাবে খুবই সহজে। তার মানে সে যত বেশি রিয়েকশন করবে আরেকজনের সাথে সে তত বেশি অ্যাক্টিভ, তত বেশি সক্রিয়। অন্যদিকে সিগমা বন্ধনকে ভাঙা অনেক কষ্ট, যারা আমরা সিগমা মেল আছি, এই যে তোমরা যারা সিগমা ক্যান্ডিডেট আছো তারা কিন্তু যত বিপর্যয় হোক না কেন তোমরা কিন্তু ভেঙে পড়বে না, মেন্টালি স্ট্রং দেখে পরীক্ষা ফাইট করবা নিজের সাথে ইনশাল্লাহ, ঠিক আছে। সো আমরা সবাই কিন্তু সিগমা মেল হওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তো সিগমা বন্ধন আসলে ভাঙাটা কষ্ট, দ্যাট ইজ ওয়াই তোমার এখানে ও বেশি একটা সক্রিয় হইতে পারবে না। অবশ্যই হবে, একটু বেশি তাপ লাগবে, একটু বেশি প্রভাব লাগবে, তারপরে কিন্তু সে সক্রিয় হবে, ঠিক আছে। বাট কম্পারেটিভলি ইজিলি রিয়েকশন করে ফেলবে কি ইথাইন ডাবল বন্ড যেটা মানে ট্রিপল বন্ড যেটাতে সেটা। ওকে, আচ্ছা,
সো এখানে সুন্দর করে এক্সপ্লেন করে একটু আনসারটা দেখায় না, এটা হচ্ছে একটা বন্ড, এটা হচ্ছে ডাবল, তিনটা বন্ড, দুইটা পাই বন্ধন থাকবে। সো অবশ্যই কি বলতো C2H2 অধিক সক্রিয়, C2H2 কি অধিক সক্রিয়, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এক্স যৌগ থেকে কিভাবে ফ্যাটি অ্যাসিড প্রস্তুত করা যায়। তো ভাই এক্স যৌগটা আসলে কি, এক্স যৌগ তো আমি আইডেন্টিফাই অলরেডি করছি যে C2H2, তার মানে ইথাইন ট্রিপল বন্ড, ঠিক আছে। ইথাইন এটাকে বলে অ্যাসিটিলিন। তো অ্যাসিটিলিন থেকে ইথা কি করতে বলছে, ফ্যাটি অ্যাসিড প্রস্তুতি করতে বলছে, তাই না। তাহলে প্রথম দেখো C2H2 এর সাথে আমি H2 রিঅ্যাকশন করব, এগুলো কিন্তু বইয়ের রিঅ্যাকশন। C2H2 এর সাথে আমি H2 রিঅ্যাকশন করব, তারপরে আমার ইথানল উৎপন্ন হবে, একটা এলডিহাইড প্রডিউস হবে। দেন এইটার সাথে আমি জায়ামান অক্সিজেন দিয়ে রিঅ্যাকশন করাইলে আমার কিন্তু অ্যাসিডটা কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত হবে, ঠিক আছে। তো এই হচ্ছে 7 নং। তারপরে 8 নং এ আসি, যে 8 নং আণবিক সংকেত কি সবাই পারবা, অ্যালকাইল মূলক সমূহ একযোজী মূলক, এটাও আমি ব্যাখ্যা করতেছি না। আচ্ছা, অর্গানিক যেহেতু এটা ব্যাখ্যা করে দেই, দেখো CH4 এটা থেকে যখন একটা হাইড্রোজেন অপসারিত হয় তখনই কিন্তু এটা মূলক হয়ে যায়, তখনই কিন্তু এটা কি হয়ে যায়, মূলক হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে এটা একযোজী মূলক। তারপর পর্যায় সারণীতে উদ্দীপকের এ মৌলের অবস্থান, তো এ মৌলের অবস্থান কি ভাই, তুমি যদি জাস্ট পরমাণু সংখ্যা গুণ তাহলে পারমাণবিক সংখ্যা পেয়ে যাবা। পারমাণবিক সংখ্যা পেয়ে গেলে তুমি কিন্তু এই জিনিসগুলো আমি আর এক্সপ্লেন করতেছি না, একটু দেখে নাও, খুব ইজিলি তুমি বের করে ফেলতে পারবা, ঠিক আছে। তারপর হচ্ছে এ মৌলের সাথে বিউডি দ্বারা পৃথকভাবে গঠিত যৌগদ্বয়ের উভয়টাই পানিতে দ্রবণীয়। আচ্ছা, পানিতে দ্রবণীয় কিনা এটা কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো। আগে আইডেন্টিফাই করে ফেলছি, একটা হচ্ছে কি বলতো NaCl, মানে একটা Cl NaMg, একটা হচ্ছে NaCl, একটা MgCl2, একটা NaCl, একটা MgCl2। এখন পানিতে দ্রবণীয় কিনা আসো দেখি, পানিতে দ্রবণীয় কিনা, দুইটাই কি বলতো আয়নিক যৌগ। ওরা কি কোনো সমযোজী যৌগ, একটাও না সমযোজী যৌগ না, তার মানে দুইটাই কি আয়নিক যৌগ, আদান প্রদান করছে। তাহলে Na+Cl-, তাহলে সে আসলে একটা প্লাস প্রডিউস করবে, সে মাইনাস প্রডিউস করবে, ঠিক আছে। এরা পানিতে সুন্দর করে দ্রবীভূত হবে। তারপর MgCl2 কি Mg2+ আর 2Cl-, এরা পানিতে কিন্তু এইভাবে কিন্তু তারা ডিসোসিয়েট হবে, ঠিক আছে। তার মানে দুইটাই আসলে কি খুব সুন্দর করে পানিতে দ্রবণীয়, ওকে। আচ্ছা আচ্ছা, সমযোজী আয়নিক যৌগ পানিতে দ্রবণীয় হয় খুব সহজেই, বাট সমযোজী যে একদম পানিতে দ্রবণীয় হয় না তা কিন্তু না। কিছু বিশেষ কেসে, কিছু বিশেষ কন্ডিশনে সমযোজীও সামহাউ কি পানিতে দ্রবণীয় হইতে পারে। হোয়াটএভার, এটা আসে নাই। তো দেখো তোমাদের MCQটা হচ্ছে, তোমরা একটু চেক করে নাও 1 থেকে 12, এটা কোন সেট, যার সেট তার সাথে একটু মিলিয়ে নাও কষ্ট করে, আমি একটু রাখতেছি, স্ক্রিনশট নাও সবাই। এরপরে আসো 13 থেকে 25 MCQতে, তোমরা একটু দেখো কয়টা হয়েছে তোমাদের, স্ক্রিনশট নাও, স্ক্রিনশটটা নিয়ে ওকে। সো এই হচ্ছে আমাদের ঢাকা বোর্ডের কমপ্লিট সলিউশন। তো এখন দেখো যে আসলে পরীক্ষা যার যেমনই হোক না কেন, তোমরা কিন্তু আসলে হতাশ হওয়ার কিছু নাই। তুমি সামহাউ A+ যদি মিস করেও ফেলো কোনো প্যারা নাই, তোমার প্র্যাকটিক্যালে 25 থেকে 25 থাকবে, ওটা কোনো টেনশন নেই। আর তোমার GPA 5 গোল্ডেন A+, GPA 5টা ম্যাটার সামহাউ, বাট গোল্ডেন A+ বিলিভ মি ম্যাটার না, গোল্ডেন A+টা এখানে ম্যাটার করবে না। সো কেমিস্ট্রিতে যদি A+ ছুটেও যায় অ্যাক্সিডেন্টালি, তোমার যদি ভালো প্রিপারেশন থাকে বাট সামহাউ ভাই ভুল হয়ে গেছে, সিলি মিস্টেক করছি, কোনো প্যারা নেই, একদম ভেবো না, কোনো প্যারা নেই, সামনের পরীক্ষায় ফোকাস করো ইনশাল্লাহ। ম্যাথে কিন্তু অবশ্যই তোমাদের ম্যাথের আমি সাজেশন ক্লাস, তারপর হচ্ছে কিছু MCQ স্পেশাল ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ম্যাথে কিন্তু 100তে 100 তোলা যায়, SSCতে ম্যাথে তুমি জাস্ট গ্যাপগুলোতে পড়াশোনা করে 100তে 100 তুলতে পারবা, তোমার আগে যদি ভালো একটা প্রিপারেশন থাকে, যে স্পেসিফিক কিছু জিনিস তুমি এই পরীক্ষার বন্ধে পড়বা ইনশাল্লাহ। সো সবাইকে শুভকামনা। তোমরা একদম যাদের পরীক্ষা খারাপ হয়েছে সলিউশন ক্লাস দেখেই ফেলছো, তো মনে করতেছো যে ভাই 80 নিচে তো চলে আসবে, কি করব, একদম ভেবো না, একটাই A+, এটা কিছুই না। কেমিস্ট্রিতে A+ চলে যাক, সমস্যা নেই, তোমার সামনে আরো সাবজেক্ট আছে, পিছনে পরীক্ষা দিছো, সো দুই একটা অ্যাক্সিডেন্ট তোমার হইতেই পারে। আর যারা ভালো করছো 90+ পাবা, তাদের জন্য তো অবশ্যই শুভকামনা। সো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আসসালামু আলাইকুম।